আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম কেস টেকিং এর মাইন্ড অধ্যায়ের বা মাইন্ড পার্টের ডিলোশন। ডিলোশনকে আমরা 5 ভাগে ভাগ করেছি। আজকে শেষ ক্লাস। আমাদের নতুন স্বাধীনতার আগে আমরা 4টা ক্লাস নিয়েছিলাম, এখন স্বাধীনতার পরে একটা ক্লাস নিচ্ছি। আহ, তো আজকের ক্লাসের মাধ্যমে ডিলোশন ক্লাসটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর আগামী ক্লাসে হয়তো জেনারেল বিষয়গুলো থেকে একটা সাবজেক্ট আলোচনা করব। কেস টেকিং অনেক বড় সাবজেক্ট, তো তো এটা আহ, বোঝানো এবং এখানে সময় দিতে হয়, বারবার প্র্যাকটিস করতে হয়। কেস টেকিং মানে হলো কয়েকটা ফর্ম ফিল আপ করা, বিষয়টা কিন্তু এমন না। কেস টেকিং মানেই হোমিওপ্যাথি ট্রিটমেন্ট। হুম। তো কেস টেকিং মানেই যে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট, এই বিষয়টা আপনি কিভাবে উপলব্ধি করবেন, এই বিষয়টা আমি কয়েকটা সাবজেক্ট অর্থাৎ আজকের সাবজেক্ট গুলো আলোচনা করলে আমি বুঝতে পারবো যে কেস টেকিং মানেই হোমিওপ্যাথি ট্রিটমেন্ট। তো আমি ধারাবাহিকভাবে এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি। আমাদের ডিলোশন নিয়ে আলোচনা করেছিলাম, আমাদের আলোচনা সাবজেক্ট ডিলোশন। তো ডিলুশন মানে কি? ডিলুশন মানে হলো এমন একটা ধারণা, যে ধারণাটাকে সে বা পেশেন্ট বিলিভ করে, কিন্তু সে সাধারণত এই ধারণাটা হওয়া উচিত না। একটা সুস্থ মানুষ যে ধারণাটা রাখে না, এই ধরনের কোনো ধারণা, এই ধরনের কোনো চিন্তা, এই ধরনের কোনো কল্পনা, এই ধরনের কোনো কিছু তার মনে থাকার নামই ডিলোশন। এ ধরনের আচার আচরণকেও ডিলোশন বলা হয়। ডিলোশন মানে সবকিছু যে কল্পনা হবে, ধারণা হবে তাও না, আচার ব্যবহারটাও কিন্তু ডিলোশন। হুম। আচ্ছা, তো সেই ডিলোশন গুলোকে বুঝতে হলে আমরা টোটাল অনেকগুলো ভাগে বিভক্ত করি ডিলোশনকে, আমরা বোঝার চেষ্টা করব। যেমন সাধারণ বৈশিষ্ট্যগত ডিলোশন, সময় সংক্রান্ত ডিলোশন, স্থান সংক্রান্ত ডিলোশন, এগুলো কিন্তু আলোচনা হয়েছে। মাত্রা সংক্রান্ত ডিলোশন, নিজের শরীর সংক্রান্ত ডিলোশন। তো নিজের শরীরকে কয় ভাগে ভাগ করা হয়েছে, যেমন কেউ যদি বলে শরীরের কোনো পার্ট বড় হয়ে গেছে, বেশি হয়ে গেছে, তো এটাকে বর্ধিত বলা হয়। শরীরের কোনো পার্ট যদি ছোট হয়ে গেছে, অথবা শরীরের কোনো পার্ট ছোট বা কোনো অংশ কেটে গেছে, ছিটে গেছে, এই ধরনের কোনো কিছু হলে, বা দুইটার জায়গায় একটা হয়ে গেছে, যদি সে তার সত্যি সত্যি হাত আছে দুইটা, সেখানে যদি সে মনে করে যে হাত দুইটার জায়গায় একটা আছে, তাহলে কিন্তু এটা একটা ডিলোশন। যদি বিভক্ত মনে করে, বা ধরেন তার মাথা শরীর থেকে আলাদা, তাহলে কি বিভক্ত? তার হাত তার শরীর থেকে আলাদা, তাহলে এটাকে সে বিভক্ত মনে করতেছে। তো এই ধরনের আহ বিভক্ত যদি সে মনে করে, তাহলেও এটাকে আমরা শরীর সংক্রান্ত ডিলোশন, অর্থাৎ নিজের শরীর সংক্রান্ত ডিলোশন হিসাবে বিবেচনা করে থাকি। তাছাড়াও রং, গঠন ইত্যাদি সংক্রান্ত ডিলোশন। তো এই ডিলোশন গুলোর ব্যবহার আজকে আমি সাবজেক্ট শেখাবো, ব্যবহার। আমি এর আগে শিখিয়েছি, আজকে সার্বিক ব্যবহারটা শেখাবো ইনশাল্লাহ। খুবই ক্লাসটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সংবেদনশীলতা, আমি ডিলোশনের সাবজেক্ট গুলো আলোচনা করে আমি আজকে যে ব্যবহারটা শেখাবো, সেই ব্যবহার নিয়ে আমার মেইন চ্যাপ্টারে যাব। তো ডিলোশন নিয়ে আলোচনা করতেছিলাম যে ডিলোশনে কি আছে: সাধারণ বৈশিষ্ট্য, সময় নিয়ে ডিলোশন, স্থান নিয়ে ডিলোশন, মাত্রা নিয়ে ডিলোশন, নিজের শরীর নিয়ে ডিলোশন। তারপরে সংবেদনশীলতা, অর্থাৎ সংবেদন কি? আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়ের যে অনুভূতি, তো সেই অনুভূতির বিষয়, যেমন শব্দ, স্পর্শ, চিত্র। চিত্র মানে আমি চোখে যা দেখি। হুম। যেমন কোন একটা ছবি, কোন একটা বস্তুকে দেখা, এই চিত্র সংক্রান্ত রিলেশন। স্বাদ সংক্রান্ত রিলেশন, গন্ধ সংক্রান্ত রিলেশন। তাহলে উপরের সাবজেক্ট গুলো তো দেখলাম, তার পাশাপাশি নতুন আর সাবজেক্ট সংবেদন শক্তি। আরেকটা ছিল কি? সংবেদনশীলতা। সংবেদনশীলতা কি? যেমন শব্দ, স্পর্শ, চিত্র, স্বাদ, গন্ধ। আরেকটা হলো সংবেদন শক্তি। সংবেদন শক্তি, এইটার বিষয়টা আজকে বুঝাই দিব, এটার আগে বোঝানো হয় নাই। অবস্থান ও গতি, কর্ম,
কার্যক্রম, আবেগ, নিজের ব্যক্তিত্ব বা পরিচয়, নৈরাশ্যবাদী, কম বা কম আত্মসম্মান বোধ, অধিক আত্মসম্মান বোধ, অন্যদের থেকে শত্রুতার উপলব্ধি, পরিবার ও বন্ধু সংক্রান্ত ডিলোশন, অন্যান্য ব্যক্তি সংক্রান্ত ডিলোশন, প্রাণী সংক্রান্ত ডিলোশন, ধর্মীয় বা অলৌকিক বা কাল্পনিক বিষয় সংক্রান্ত ডিলোশন, শারীরিক সমস্যা সংক্রান্ত ডিলোশন, পরিবর্তনশীল উপলব্ধি সংক্রান্ত ডিলোশন। এই সবগুলো বিষয়কে যদি আমি এক কথায় বিবেচনায় নিয়ে আসতে চাই, সেই এক কথায় বিবেচনা হলো ডিলোশন এমন একটা ধারণা যে ধারণা মানুষের সাধারণত হওয়া উচিত না। বা যে আচরণ মানুষের সাধারণত হওয়া উচিত না। একটা মানুষ আচরণ করে তো ধারণা থেকেই, আমার কাছে সেই ধারণাটা বা আমি যে আচরণ করতেছি সেই আচরণটা আপনি দেখতেছেন, কিন্তু আমার ভিতরের ধারণাটা তো আপনি দেখতেছেন না, শুনতেছেন না, বা আমি আপনার কাছে বলতেছি না। হ্যাঁ, তো অস্বাভাবিক আচরণটাকেও ডিলোশনের ভিতরে ফেলা হয়েছে। তো একটা ধারণা থেকে সে অস্বাভাবিক আচরণ করে। তা আমরা আজকে যেহেতু বিষয়বস্তু হলো ফাইনালাইজড করা, অর্থাৎ আমরা 5টা ক্লাস ডিভোশনের উপরে করব বলেছিলাম। 5টা ক্লাসের মধ্যে প্রথম বলেছিলাম 3টা ক্লাসে শেষ করতে পারবো, পরবর্তীতে দেখলাম যে হবে না, তখন 5টা ক্লাসের সিদ্ধান্ত নিয়েছি। তো 5টা ক্লাসের মধ্যে আমরা যে সাবজেক্ট গুলো পড়াইছি, যে বিষয়গুলো পড়াইছি, সেই বিষয়গুলোকে আজকে আমরা সমন্বিত বা ফাইনালাইজড করব। হ্যাঁ, তো আজকে ধরুন আমরা কিছু রোগীর কিছু আচার ব্যবহার নিয়ে আমরা আলোচনা করি। ধরুন কোন একটা পেশেন্ট বলতেছে যে রং সংক্রান্ত বিষয়ে, যে তার শরীর আমার শরীর আগের থেকে কালো হয়ে গেছে। হ্যাঁ, তো আপনার কাছে মনে হলো যে সে আগের মতোই আছে, কিন্তু রোগী বলতেছে যে আমি আগের থেকে কালো হয়ে গেছি। বিশেষ করে মেয়েদের মধ্যে এই ধরনের ডিলোশন হয়। হ্যাঁ, আগের মতোই আছে কিন্তু সে ভাবে যে সে আগের থেকে কালো হয়ে গেছে। তাহলে এটা একটা ডিলোশন। তো এই ডিলোশনটাকে রোগী তো সে তো একেবারে ইজিলি ভাবে আপনার কাছে বলতেছে, হ্যাঁ আমি আগের থেকে কালো হয়ে গেছি। যদি সে বলে মে বি ব্ল্যাক, অর্থাৎ অথবা অ্যাজ ই ব্ল্যাক, হ্যাঁ, তাহলে কিন্তু এটা হবে না, এটা এটা ডিলুশন হবে না। যদি অ্যাজ ইফ সে সন্দেহ রাইখা যদি বলে মনে হয় আমি কালো হয়েছি, অথবা আমি বা সম্ভবত আমি কালো হয়েছি, এইরকম যদি বলে তাহলে এটা ডিলুশন না। হুম, তখন কি এটা হলো তার ফিলিংস হবে, সেন্সেশন হবে, অনুভূতি হবে। হ্যাঁ, আর যদি রোগী বইলা থাকে যে আমি আগের থেকে কালো হয়ে গেছি, আমি আগে অনেক সুন্দর ছিলাম, অনেক ফর্সা ছিলাম, এখন কালো হয়ে গেছি, এখন এই কথাটা যদি সত্যি সত্যি হয় তাহলে তো এটা ডিলুশন না। যদি এই কথাটা সত্যি না হইয়া মানে তার পাশের লোকগুলো যদি বলে যে না তোমাকে তো আগের মতোই দেখা যায়, তুমি কোথায় কালো হয়েছে, হ্যাঁ, ওই পেশেন্টের সাথে যদি আপনার পরিচয় থাকে যে তাকে তো আগের মতোই দেখা যায়, তার গায়ের রং যেমনটা ছিল তেমনটাই আছে, কালো তার হয় নাই, তাহলে এটাকে ডিলোশন হিসাবে নিবেন এবং এই সিমটমটাকে ইউজ করবেন। তাহলে কি আমরা আমাদের সমাজের একেবারে কোর মানে মানুষের মানে সমাজে বা আমাদের পেশেন্টদের কোর সিমটমে ঢুকতে হলে বা একেবারে মেন্টাল স্টেটে ঢুকতে হলে ডিলোশনকে শিখতেই হবে। ডিলোশনকে বাদ দিয়ে যদি আমরা কেউ ভালো ডাক্তার হইতে চাই সেটা কিন্তু ভুল কথা, বা আমরা হইতে পারবো না। ডিলোশনকে শিখতেই হবে রোগীর মন বুঝতে হলে। হ্যাঁ, অর্থাৎ একটা মানুষের বা একটা পেশেন্টের যদি আপনি মানসিক ট্রিটমেন্ট করতে চান বা মানসিক সিমটম বা মনের সিমটম গুলো নিতে চান, তাহলে সবার আগে আপনাকে ডিলোশন শিখতে হবে। সবার আগে ডিলোশন শিখতে হবে। ডিলোশন যে ব্যক্তি ভালো বুঝবে তা সেই ব্যক্তি সবচেয়ে ভালো ডাক্তার হওয়ার পথে এগিয়ে গেল, অথবা সে ব্যক্তি রোগীর মন বুঝে, মাইন্ড বুঝে। আচ্ছা, তো কোন একটা শব্দ নিয়ে যদি আমি ধরি যে শব্দের ব্যাপারে কিরকম ডিলোশন হইতে পারে। আমরা দরজার মধ্যে কলিং বেল বাজাই না,
তো কোন একটা ঘরের বউ বা ঘরের মেয়ে যদি বলে যে হঠাৎ করেই আমি শুনতে পাইলাম যে ঘরে কে যেন দরজার কলিং বেল বাজাইছে, হুম, এরকম একটা সে মাঝে মধ্যে শুনতে পায়। সে সব কিছু ঠিক আছে, তার খাওয়া দাওয়া চলাফেরা স্কুল কলেজে যাওয়া, তার পারিপার্শ্বিক সবকিছু ঠিক আছে, সমস্যা শুধু এইখানে যে মাঝে মধ্যে সে কলিং বেলের শব্দ শুনতে পায় এবং সে দৌড়ায় যায়, গিয়া দরজা খোলে, খুলে দেখে যে কেউ নাই। হুম, প্রথম প্রথম তার কাছে বিষয়টা কনফিউশন হয়েছে, প্রথম প্রথম তার কাছে বিষয়টা অবাক লাগছে, পরবর্তীতে সে আর দরজার দিকে যায় না। হ্যাঁ, মানে পরবর্তীতে সে বুঝে, মানে তার কাছে মনে হয় যে যদি কেউ না আসে, হ্যাঁ, কিন্তু সে সত্যি সত্যি শুনতে পায় যে দরজার কেউ কলিং বেল বাজিয়েছে, অথবা যে দরজায় কলিং বেল নাই সেই দরজায় ঠক ঠক করছে কেউ। তো এই যে ব্যাপারটা, এইটা যদি সত্যি সত্যি থাকে, হুম, তাহলে এখানে মাত্র দুইটা ওষুধ। এবং এই সিমটমটা কি? এই সিমটমটা হলো একটা রোগীর রোগীকে ঔষধ দেওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ সিমটম। এবং এই বিষয়টাকে যদি আমরা চর্চা না করি, চর্চা না করে কিন্তু এই সিমটম গুলো আমরা খুঁজে পাবো না। চর্চার ভিতরে রাখলে আমরা সিমটম গুলো খুঁজে পাবো। আচ্ছা, আমরা যদি চিত্র নিয়ে যদি আমরা একটা বিষয় দেখি যে ক্যাসেল এন্ড প্লেসিস, সে কোন একটা রাজপ্রাসাদ, হ্যাঁ, কোন একটা জায়গায় সে রাজপ্রাসাদ দেখতে পায় বা দেখে। ধরুন হয়তো বা কোন একটা জায়গা দিয়ে যদি সে যায়, সেখানে সে রাজপ্রাসাদ, সেটাকে সে রাজপ্রাসাদ মনে করে। তো এই ধরনের ফিলিং যদি তার মধ্যে হয়, তাহলে কি কোন একটা জিনিসকে সে রাজপ্রাসাদ মনে করতেছে। হ্যাঁ, তো এইরকম মনে করা, এটাও কিন্তু একটা ডিলোশন। তো ডিলোশনের অনেকগুলো বিষয় আছে। তাছাড়া স্থান সংক্রান্ত ডিলোশন যদি আমি একটু দেখি, যে তাকে সন্ন্যাসে যেতে হবে। সন্ন্যাসে মানে কি, বাড়ি ঘর ছেড়ে, বিশেষ করে হিন্দু ধর্মের ভাইয়েরা মানে সন্ন্যাসে যায়, মুসলমানদের মধ্যেও যায় যারা মাজারে যায়। হ্যাঁ, অর্থাৎ হিন্দু ধর্মের ভাইয়েরা কি করে, সন্ন্যাসে চলে যায় এবং সেখানে তারা তাদের ধর্মাচার করে। হুম, তো মুসলমানদের মধ্যে সন্ন্যাস নাই, কিন্তু কিন্তু মানে যে কোনো ধর্মের মানুষই হোক, হ্যাঁ, ডিজিজ তো ডিজিজই। তার মধ্যে যখন এই ডিজিজটা তৈরি হয় যে সে সন্ন্যাসে যাবে, তখন সন্ন্যাস বলতে সে মাজারে গিয়ে বসে থাকে। হ্যাঁ, সেখানে গিয়ে সবার সাথে সেইটাকেই সেই পরিবেশ মনে করে বা তার পরিবার মনে করে, সেখানে মাজারে গিয়ে থাকতে থাকে এবং সেখানে তার নিজের একটা স্টেট বা জগৎ তৈরি করতে থাকে। হুম, আবার অন্য ধর্মের মানুষও ঠিক সেম ভাবে, অর্থাৎ অসুস্থ হলে সে তার ধর্মের মতো করে সেটাকে বিবেচনা করে করবে এবং সে আচার অনুষ্ঠানটা বা নিজের ব্যবহারটা আচরণটা সে সেভাবেই করবে। হুম, হিন্দু হলে সন্ন্যাসে যাবে, মুসলমান হলে মাজারে যাবে, বা যেখানে আছে সেখানে, বা যে যেখানে এইরকম পরিবেশ আছে সেখানে যাবে। আচ্ছা, মাত্রা নিয়ে যদি আমরা একটু কথা বলি, যে আম, কারো অক্ষরগুলো অনেক বড় মনে হয়, আম, দূরত্ব অনেক বড় বলে, অথবা পথিকেরা নানান প্রান্তে, এটা এটা বুঝাইতে কঠিন হবে। আহ চারপাশের বিষয়গুলো অনেক বড় বড় মনে হয়, হ্যাঁ, সবকিছু সরু সংকীর্ণ মনে হয়। তো এই যে সাবজেক্ট মাত্রা, এই মাত্রা, এই রোগী কিন্তু এই বিষয়গুলো আমাদের কাছে এসে বলবে। হ্যাঁ, আহ রোগীর ভাষায় আমার কাছে, আপনার কাছে কিন্তু বিষয়টা প্রকাশ করে ফেলবে। তা আমরা যে বিষয়গুলো পড়ি নাই, এগুলো কিন্তু সব এর আগে পড়ছি। তো আমরা এখান থেকে পড়ি নাই, সংবেদনশীলতা গুলো পড়ি নাই। এই সাবজেক্টটার ভিতরে যদি ভিতরে যে বিষয়গুলো আছে, সে যে আম, সংবেদন শক্তি, অর্থাৎ এখানে কি ডিলোশন, অ্যাবভ ইট অল শি ইজ, অর্থাৎ সে সব কিছুর উপরে। হ্যাঁ, অর্থাৎ সবকিছুর সে উপরে, এই সংবেদন অর্থাৎ এই রকম অনুভূতিটা তার মধ্যে আছে। অর্থাৎ সে ফিল করতেছে যে সে সবকিছুর উপরে আছে। হ্যাঁ,
তারপর ডিলোশন এয়ার, কোল্ড এয়ার হি ওয়ার এন্টারিং, সে বাতাসের মধ্যে প্রবেশ করেছে, ঠান্ডা বাতাস কোল্ড এয়ারের মধ্যে প্রবেশ করছে। হ্যাঁ, আচ্ছা, এইটার বাস্তব অভিজ্ঞতা কি? ধরুন কোন একটা মানুষ রাস্তা দিয়ে আসছে, হেঁটে হেঁটে আসছে, শরীর প্রচন্ড গরম, এসে একটা এসি রুমে ঢুকলো বা এসির মার্কেটে ঢুকলো, হ্যাঁ, বিশেষ করে কুল এসি। তো ঢোকার পরে কি হলো, মোটামুটি সে একটা কোল্ড এয়ারের ভিতরে ঢুকলো। তো এইরকম যদি ফিলিং হয় যে বাস্তবে সে কোল্ড এয়ারে ঢুকে নাই বা এসির ভিতরে ঢুকে নাই, এসি রুমের ভিতরে ঢুকে নাই, কিন্তু তার ফিলিং হচ্ছে হঠাৎ করে সে একটা কোল্ড এয়ারে ঢুকছে। হ্যাঁ, এইরকম একটা ফিলিং হয় এবং সে এটা উম, মানে এটা তার আহ, পাশের মানুষকে বলে। হ্যাঁ, তো আপনার কাছে আপনার টেবিলে বা চেয়ারে, আপনার আপনার টেবিলের সামনে যে চেয়ার, সেই চেয়ারে বসে আপনার একজন পেশেন্ট আসছে পেটের প্রবলেম নিয়ে। পেটের প্রবলেম নিয়ে আসার পেটের সমস্যাগুলো বলতে বলতে একটা পর্যায়ে পড়লো যে স্যার হঠাৎ করে আমার শরীরটা এমন হয় যে আমি আম, একটা মানুষ ঠান্ডা বাতাস থেকে বা সরি একটা স্বাভাবিক আবহাওয়া থেকে হঠাৎ করে এসি রুমের ভিতরে ঢুকলে যে এরকম একটা অনুভূতি হয়, হঠাৎ আমারও ঠিক এরকম মনে হয় যে হঠাৎ করে আমি এসি রুমের ভিতরে ঢুকে গেছি, এরকমটা মনে হয়। আসলে কিন্তু আমি এসি রুমের ভিতরে ঢুকিনি, কিন্তু আমার কাছে এরকমটা মনে হচ্ছে। এই যে একটা ফিলিং, এই ফিলিংটা যদি রোগী আপনার নিকট প্রকাশ করে, তাহলে আপনি তার মেন্টাল স্টেটকে ধরতে পারলেন এবং রোগীকে জয় করতে পারবেন। এই ওষুধটা দিলে রোগীর ওই পেট সমস্যা, পেটের সমস্যা, অন্য নানাবিধ সমস্যাগুলো বাদ দেন, শুধু এই সিমটমে ওষুধ দিয়ে দিবেন, রোগী ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এবং মৌলিকভাবে, সার্বিকভাবে একেবারে মৌলিক আরোগ্য হবে রোগীর। হুম, আচ্ছা, সংবেদনশীলতার উদাহরণ দিলাম। তো আমরা আজকে কিন্তু মানে ফাইনালাইজড করবো আর কি, অর্থাৎ আমরা কি শিখলাম, কিভাবে ব্যবহার, এই ব্যবহার গুলো শিখবো। সবগুলো কিন্তু আমি একেবারে লাইন বাই লাইন পড়াইলে শেষ হবে না। হুম, অবস্থান ও গতি, যেমন যেমন ধরেন আহ যেমন ডিলোশন, বেড বাউন্সিং, হার বেড আপ এন্ড ডাউন, সামওয়ান ইজ, অর্থাৎ কোন একজন ব্যক্তি তার বিছানাকে উপরে নিচে বাউন্স করতেছে। বাউন্স কি? বাউন্স ধরেন একটা ফুটবল মাটিতে মারলেন, তো মাটিতে মারলে কি হবে, সেটাও বাউন্স করে উপরের দিকে উঠবে, মানে ড্রপ করে উপরের দিকে উঠবে। হ্যাঁ, আবার আবার নামবে, আবার উপরের দিকে উঠবে। ঠিক এরকম কোন একটা ব্যক্তি তার বিছানাটাকে এরকম বাউন্স করতেছে। হ্যাঁ, তো এইরকম একটা আম, অবস্থান বা গতি। অবস্থানটা কি, এখানে অবস্থান বলতে কি বোঝানো হয়েছে, এখানে অবস্থান হলো বিছানা, আর গতি কি, বাউন্স। হুম, তারপরে বেড ডিলোশন, বেড অ্যারাউন্ড টু দা বেড বাই সাকশন। আচ্ছা, সাকশন মানে হলো চুষে ধরা, বা আমরা অনেক সময় বলি যে সাকশন বলতে মানে ব্রেস্ট দান বা ব্রেস্ট বা টোসা। হুম, অর্থাৎ বিছানাটা তাকে এমন ভাবে আঁকড়ে ধরেছে, ধরে তাকে যেন চষছে। হ্যাঁ, এইরকম একটা ফিলিং যদি রোগীর মধ্যে হয়, তাহলে আহ তাহলে আপনি বুঝতে পারেন যে তার মধ্যে একটা কতটা কষ্ট তৈরি হয়। আমরা এখান থেকে যদি পড়ি যে বেড ফিলিং থ্রো দি বেড, হ্যাঁ, আচ্ছা, ফলিং থ্রো দা বেড, অর্থাৎ তার মধ্যে এমন একটা ডিলোশন যে তাকে বিছানা থেকে আম, মানে থ্রো করে, মানে বিছানা থেকে ঠেলে ফেলে দিচ্ছে। হুম, এরকম একটা অনুভূতি যদি তার মধ্যে থাকে, এরকম একটা বিশ্বাস বা ফিলিং যদি তার মধ্যে থাকে, তাহলে আমরা কিন্তু এই সিমটমটাকে ব্যবহার করব। এই সিমটমের এগেনস্টে 8টা মেডিসিন আছে, এই মেডিসিন গুলোকে আমরা যথাযথ ব্যবহার করার চেষ্টা করবো সিমটম সিমিলারে। তো কার্যক্রম নিয়ে যদি আমরা কিছু দেখি, যে যে তিনি পুরাতন চেয়ার মেরামত করেন, তারপরে হলো ডিলুশন, ক্লাইম্বিং আপ মানে হলো হামাগুড়ি দিয়ে উপরের দিকে ওঠা। হুম, ড্যান্সিং, হি ওয়ার ড্যান্সিং, তার মধ্যে একটা ডিলুশন যে সে নাচানাচি করতেছে। হ্যাঁ,
আহ এরকম একটা ডিলুশন, বা কোনো একটা মানুষ যদি শুধু শুধু নাচানাচি করে তাকেও আপনি এই ডিলুশনের আওতায় ওষুধ দিতে পারবেন। হ্যাঁ, আহ, আবেগ আবেগ আবেগের কি, কোন একটা মানুষ অ্যানসাস পার্সন কি, একটা হলো যে কোন একটা কারণ নিয়ে সে খুবই উদ্বিগ্ন, যেমন কারো ব্যবসাতে লস হচ্ছে, হ্যাঁ, তার ব্যবসাটা ধ্বংস হয়ে যাবে, এ নিয়ে খুব দুশ্চিন্তা করতেছে। এটা তো ন্যাচারাল হতে পারে, কারোর মধ্যে একটু বেশি হবে, কারোর মধ্যে একটু কম হবে, কিন্তু এখানে তার দুশ্চিন্তা হবে। এখন কোনো মানুষ যদি দেখা যায় সব বিষয় নিয়ে দুশ্চিন্তা করে, বিশেষ করে মায়েদের মধ্যে কিছু দুশ্চিন্তা থাকে, যে ছেলে বিয়ে করছে, বউটা জানি কেমন হয়, আবার ছেলে একটু বাজারে গেছে, না জানি আবার কি হয়। হুম। তারপর মানে প্রত্যেকটা বিষয় নিয়ে সে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। হ্যাঁ, ছোটখাটো ট্রিফেল বিষয়গুলো নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। এই ধরনের বিষয়গুলোকে আমরা, এই ধরনের পার্সন গুলোকে বলি অ্যানসাস পার্সন। তো এই অ্যানসাস পার্সনের জন্য এটাও কিন্তু তার একটা মেন্টাল স্টেট। আমরা অ্যানসাস পার্সনের যে 11টা মেডিসিন রয়েছে, এই 11টা মেডিসিনকে বাদ দিয়ে যদি আমরা অন্য কোনো মেডিসিন দিয়ে তাকে ট্রিটমেন্ট করতে চাই, তাহলে কিন্তু আমরা খুব ভালো রেজাল্ট নাও পাইতে পারি। এই ওষুধগুলো আমি একটু দেখি, হ্যাঁ, যে এই ওষুধটা কোথায় আছে, কিভাবে আছে, সবকিছু তো আহ মানে শুধু থিওরি পড়লে হবে না, প্র্যাকটিক্যাল দেখি। আমরা মাইন্ড অধ্যায়ে আছে, যেখানে মাইন্ড অধ্যায়, এখানে লিখতেছি ডিলোশন। দেখুন অ্যানসাস, এই অ্যানসাস এটা তো আমার আগের তৈরি করা, এই জন্য সেখানে ছিল 11টা ওষুধ, কিন্তু অ্যানসাসের মূলত 28টা ওষুধ। হুম। 28টা ওষুধের মধ্যে অ্যানসাস পার্সন কিন্তু বেশিরভাগ মেয়েরাই হয়। ছেলেরাও হয় মাঝে মধ্যে, কিন্তু মেয়েরা বেশি হয়, যে সবকিছু বিষয় নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করে, যেটা নিয়ে দুশ্চিন্তা করা দরকার নাই সেটা নিয়ে দুশ্চিন্তা করে। তো এই অ্যানসাস পার্সন গুলো, এটা একটা মানসিক রোগ। হুম। এই ধরনের পেশেন্টকে বুঝাইতে হবে। অনেক অনেক সময় বুঝাইলেও কাজ হয় না। আহ, তাদেরকে আহ, মাঝে মধ্যে একটু ধমকও দেওয়া লাগে মৃদু করে, তখন ঠিক হয়ে যায়, বা তখন তার মধ্যে উপলব্ধি তৈরি হয়। হ্যাঁ, যখন কোনো একটা মানুষকে আপনি বুঝাচ্ছেন, তার সে বুঝ নিচ্ছে না, হ্যাঁ, তখন কিন্তু তাকে উপলব্ধিতে দিতে হবে যে এই জিনিসটা ভালো না। এখন যে যে লেভেলের কোন একটা মানুষকে বুঝাইলে সে এই এটা বুঝে। হুম। তাকে আর দ্বিতীয়বার বলা লাগে না, সে আহ, বুঝে গেছে। এইটা হলো তার বুঝানোর লেভেল, অর্থাৎ তার ব্রেইনে নেওয়ার একটা লেভেল। আর একটা মানুষ তাকে অপমান করে বললে সে বুঝে। হ্যাঁ, মানে অর্থাৎ তার আগে সে এটা ব্রেনে নেয় না। হুম। তো আহ মানে মানুষের মধ্যে কিন্তু ব্রেইনে নেওয়ার মতো ক্যাপাসিটি এক একজনের এক এক রকম। হ্যাঁ। তো অথবা তাকে খুব কঠিন করে বললে, বা তাকে উপমা দিয়ে বললে, অর্থাৎ সে ব্রেইনে নিবে বিষয়টাকে যেভাবে, তাকে কিন্তু ব্রেইনে নিতে হবে যে এই অ্যানসাস পার্সন, এটা কিন্তু একটা রোগ, মানসিক রোগ, তুমি এরকম করতে পারো না। আর অ্যানসাস মানসিক রোগের পাশাপাশি তাকে বুঝাতে হবে। এখানে যে ওষুধগুলো রয়েছে, 28টা ওষুধ, এই 28টা ওষুধের মধ্যে আমরা দেখতেছি পালসেটিলা আর অ্যাকোনাইট সুপার গ্রেড। এছাড়াও ফার্স্ট গ্রেড মেডিসিন রয়েছে অ্যানাকর্ডিয়াম, ক্যালকেরিয়া কার্ব, ক্যানাবিস ইন্ডিকা, হায়োসিয়ামাস, মিউরিক অ্যাসিড, স্ট্যানাম মেটালিকাম, স্ট্যামোনিয়াম, আহ সেনিকিউলা, ফসফরাস, ওপিয়াম, ভিরেট্রাম ভিরিট, এগুলো ফার্স্ট গ্রেড। আর এই যে নীল যেগুলো দেখতেছেন, এগুলো সেকেন্ড গ্রেড। আর কালো, মানে কি বলে, স্মল লেটারের যে কালো, এটা হলো থার্ড গ্রেড মেডিসিন। হুম। আচ্ছা, যদি কারো পার্সপিরেশন ডিউরিং অ্যানসাস হয়, অর্থাৎ যখন তার শরীরে ঘাম হইতে থাকে, তখন সে প্রচন্ড উৎকণ্ঠা বা প্রচন্ড দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু ফ্লোরিক অ্যাসিড। এখন দুশ্চিন্তাটা কি হইতে পারে? দুশ্চিন্তা, শরীরে ঘাম হইলেই তার দুশ্চিন্তা হইতে পারে, আয় হ্যাঁ আমার নাকি আবার হার্টের সমস্যা হবে, আমি কি আহ কি বলে হার্ট অ্যাটাক করে মরে যাবো কিনা, আমি শুনছিলাম অমুক মানুষ হার্ট অ্যাটাক করার আগে নাকি শরীর ঘামছে। হ্যাঁ। তো এইরকম নানান কিছু চিন্তা, অর্থাৎ শুধু শুধু মানে কোনো দুশ্চিন্তা করার দরকার নেই। হুম।
সে এখানে দুশ্চিন্তা করবে, এটাকে বলা হয় অ্যানশাস পারসন। তো অ্যানশাস পারসন নিয়ে আমরা একটু একটা উদাহরণ দেখলাম। তারপর ডিলুশন বিসাইড ওয়ান সেলফ বিং ট্রিফেল উইথ, অর্থাৎ বিসাইড ওয়ান সেলফ নিজের কাছে রাইখা দেয়, বিং ট্রিফেলস মানে হলো ছোটখাটো জিনিসগুলো, ছোটখাটো জিনিসগুলো যেগুলো ফেলে দেওয়া দরকার, যে হ্যাঁ, অর্থাৎ ওই পুরাতন অনেক আগের একটা কাগজের টুকরা, তারপরে ছোটখাটো জিনিস যেগুলো এখানে রাখলে ঘরটা নোংরা হবে বা জায়গাটা নোংরা হবে, যেগুলো রাখা উচিত না, এগুলোই সে রাখতেছে এবং এগুলো দিয়ে একেবারে সব কোনো কিছু ফেলবে না। ছোটখাটো জিনিসগুলো সে সংরক্ষণ করবে এবং তার নিজের কাছে রেখে দিবে। অনেক দিন আগের পুরাতন জিনিসগুলো তার কাছে পাওয়া যাবে। এই খুঁটিনাটি বিষয়গুলো নিজের কাছে রেখে দেওয়ার যে ব্যাপার, হ্যাঁ, মানে এটা তো একরকম আবেগ। হ্যাঁ, তো এই ছোটখাটো বিষয়গুলো রেখে দেওয়া, কারণ নিজের ব্যক্তিত্ব বা পরিচয় সংক্রান্ত ডিলোশন। ডিলোশন কিরকম, যে কনফিউশন অফ মাইন্ড আইডেন্টিটি as to his boundaries and personal। অর্থাৎ তার যে বাউন্ডারি আছে বা তার আশেপাশের সারাউন্ডিং এ যে লোকজন আছে, এই লোকগুলোর এবং নিজের আইডেন্টিটি সে ভুলে যায়, কনফিউশন হয়ে যায়। সে সে চিন্তা করতে থাকে যে আমি কি আশরাফ নাকি আমি রফিক, ভুলে যায়, আইডেন্টিটি ভুলে যায়। হ্যাঁ, তো এইটাও একটা ব্যাপার, যে নিজের ব্যক্তিত্ব সংক্রান্ত বিষয়গুলো নিয়ে সে ভুলে যায়, এবং এই ব্যাপারে অনেকগুলো সাবজেক্ট রয়েছে। এই প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আমাদের পড়তে হবে, পড়লে আমরা ভালো করতে পারবো। নৈরাশ্যবাদী, পৃথিবীতে নৈরাশ্যবাদীর তো কোনো অভাব নাই। যেমন ধরেন ডিলুশন ক্লথস রেক্স ইন কল্ড ইন, রেক্স ইজ কল্ড ইন, অর্থাৎ সে ছেঁড়া কাপড় পরে। কোন একটা মানুষের যদি সামর্থ্য থাকে ভালো পোশাক পরার জন্য, সে কিন্তু ছেঁড়া কাপড় পরবে না। কিন্তু কেউ যদি ইচ্ছা করে ছেঁড়া কাপড় পরে, অর্থাৎ তার ভালো পোশাক আছে কিন্তু ভালোটা পরবে না, ছেঁড়া কাপড় পরবে। আপনি মাজারে গিয়ে মাজারের যে বৈশা বৈশা কলকি খায় এমন একটারে আপনি সুন্দর একটা পাঞ্জাবি গিফট করবেন। হম, তো গিফট কইরা আপনি এখন তারে পরায় দিয়ে আসছেন যে না বাবা এটা পর। তো পরায় দিয়ে আসছেন, পরের দিন গিয়ে দেখবেন যে এটা সে পরে নাই, সে ওই আগের সিরাটাই পরছে। হ্যাঁ, তো এটার মধ্যে সে স্বাচ্ছন্দ্য বোধ করে। তাহলে বোঝা গেল যে যে ইচ্ছা করে ছিঁড়া কাপড় পরে, ময়লা কাপড় পরে, তার জন্য এখানে কিন্তু র্যাক্স বলতে শুধু ছিঁড়া না, র্যাক্স মানে ছিঁড়া ময়লা কাপড়। হ্যাঁ, তো যদি কেউ পরে ইচ্ছা করে তাহলে এই সিমটমটা আমরা ইউজ করব। যদি কেউ সংসার থেকে হয়ে যায়, এই সিমটমটা, অর্থাৎ নৈরাশ্য থেকেই তো সংসার থেকে হয়, তাই না? আহ তারপরে হলো কম আত্মসম্মান বোধ। কম আত্মসম্মান বোধ কিরকম, বিজনেস আনফিট ফর হি ইজ, অর্থাৎ সে বিজনেস করার ব্যাপারে উপযুক্ত না। হ্যাঁ, প্যাশনে এটা নিজের মুখে যদি বলে যে আমি বিজনেস করার ক্ষেত্রে উপযুক্ত না, তাহলে মানে কি তার আত্মসম্মান বোধ কম। হ্যাঁ, তারপরে হলো ক্লথ রেক্স, আচ্ছা এটা তো আমরা দেখছি এর আগের সিমটমে, নৈরাশ্যবাদীর মধ্যে এটা আছে, কম আত্মসম্মান বোধ থেকেই সে মানে ছিঁড়া ময়লা কাপড়গুলো পরে। অধিক আত্মসম্মান বোধ, যে বেটার দেন আদার হি ইজ, সে অন্যদের থেকে সবসময় উৎকৃষ্ট। হ্যাঁ, এই সমাজে যত মানুষ আছে সবার থেকে সে সেরা। হুম, এই ধরনের ফিলিংটা তার মধ্যে থাকে। অন্যদের থেকে শত্রুতার উপলব্ধি যদি কেউ করে তাহলে এই সিমটম গুলো আমরা ইউজ করবো। যেমন অ্যাবিউজড বিং, অর্থাৎ তাকে কেউ অত্যাচার করছে। এক্সকিউজড শি ইজ, অর্থাৎ এখানে এক্সকিউজড শি ইজ মানে হলো সে সে অন্যের দ্বারা জিজ্ঞাসিত হচ্ছে বা অন্যের খবরদারিতে আছে। হুম, অ্যাফেকশন অফ ফ্রেন্ডস হ্যাজ লস্ট, তার বন্ধুদের সাথে বা বন্ধুদের সাথে একটা যে সম্পর্ক বা বন্ধুদের মধ্যে যে একটা সম্পর্ক, সেই সম্পর্ক নষ্ট হয়ে গেছে।
এই পুরো বিষয়টা আমাদের বুঝতে হবে। মানে আপনি যদি এই বিষয়গুলোকে সুন্দর করে চ্যাপ্টার 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 করে যদি আমরা পড়ি, তাহলে কিন্তু খুব ভালো করে মানুষের মনকে বুঝতে পারবো। হ্যাঁ, অর্থাৎ আমি আবারও বলি বিষয়টা, মানুষের মাইন্ডকে বুঝতে হলে বা একজন হোমিওপ্যাথি ডাক্তার হিসাবে আপনাকে সফল হইতে হইলে আহ, মন বা মানসিক সিমটম গুলো শিখতে হবে। মানসিক সিমটম গুলো শিখতে হলে আম, সবার আগে আপনাকে ডিলোশন শিখতে হবে। ডিলোশন যদি আপনি শিখতে পারেন, তাহলে বাকি সাবজেক্ট গুলো আপনার জন্য সহজ হবে। বাকি বিষয়গুলো এবং রোগীর সিমটম গুলোকে খুঁজে পাইতে আপনাকে সহযোগিতা করবে। হুম আর আম, এটা হলো মনের দিক থেকে। আর জেনারেলের মধ্যে আপনি মানে আপনার সবচেয়ে ইউজফুল সাবজেক্ট হলো মানুষের আম, কি বলে মডালিটি, বা সিমটমের মডালিটি বা রোগের মডালিটি। হ্যাঁ, অর্থাৎ আপনি যদি দুই দিকের দুইটা সাবজেক্ট শিখেন, যে জেনারেলের মডালিটি শিখবেন আর মাইন্ডের ডিলুশন শিখবেন, দুইটা শিখবেন, জেনারেলের মডালিটি আর মাইন্ডের ডিলুশন। এই দুইটা বিষয়কে যদি আপনি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারেন, হ্যাঁ, তাহলে আপনি ডাক্তারি শুরু করতে পারবেন। তারপর আস্তে 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 আস্তে, কারণ হোমিওপ্যাথি ডাক্তারের জ্ঞান আজকে যা আছে 1 মাস পরে যদি না বাড়ে, তাহলে বুঝবেন যে আম, সে উপযুক্ত বা ভালো ডাক্তার হতে পারবে না, কখনো হইতে পারবে না। কিন্তু আপনার শুরুটা আপনাকে কি করতে হবে? শুরুটা অন্তত আপনাকে মডালিটিটা ভালো বুঝতে হবে, আর হলো মাইন্ডের ডিলুশন ভালো বুঝতে হবে। দুইটা সাবজেক্ট যদি আপনি ভালো বুঝেন, অর্থাৎ জেনারেল থেকে মডালিটি আর মাইন্ড থেকে ডিলুশন, দুইটা সাবজেক্ট যদি পাশাপাশি আপনি ভালো বুঝেন, আপনি ইনশাল্লাহ হোমিওপ্যাথি ডাক্তারি শুরু করতে পারবেন। তারপরে আপনি প্রতিনিয়ত আপনার জ্ঞানকে শানিত করতে থাকবেন, এবং একটা সময় পরে আপনি খুব ভালো, আমরা সবাই ভালো ডাক্তারে রূপান্তরিত হব ইনশাল্লাহ। এই পর্যন্ত আমি আমার উপস্থাপনা শেষ করছি। যদি আপনাদের পক্ষ থেকে কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করতে পারেন।